খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত 13 সেনা সদস্য সহ অনেকে আহত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য উপদেষ্টার। সংলাপে মাইলফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিইসি। সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজনদের। অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা। ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব, শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার বন্ধের আহ্বান উপদেষ্টার। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ, সেমিনারে বললেন বক্তারা। বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। ভিসা কার্যক্রম শুরু 8 ফেব্রুয়ারি, 18 এপ্রিল প্রথম ফ্লাইট। এখনো অশান্ত খাগড়াছড়ি। 144 ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ, সমাবেশ, সংঘর্ষ। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ 13 জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর, অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে। 144 ধারা জারির পরও চলে সংঘাত। গুইমারায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো 140 ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বের হতো। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন 3 ততোধিক, এই তো 140 ধারা। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা। আপনারা পুরো বিষয়কে কেন্দ্র করে যদি আন্দোলন করেন, মিছিল করেন, ইস্যু চেঞ্জ করবেন না, ইস্যু চেঞ্জ করে শান্তিপ্রিয় এখানকার বাঙালি পাহাড়িদের সমৃদ্ধ করবেন না। যৌথবাহিনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শান্তি ফিরে আসবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় 3 জনকে। আইনের আওতায় নিয়ে এসেছি। আলোচিত জনের কথা আসছে, ভিকটিমও কারোর কথা বলতে পারে না। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের। সবাই খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। আমি পাহাড়ি, আমি বাঙালি, এ ধরনের মন মানসিকতা ছিল না।
আমরা এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো আমরা ধরে রাখছি। শনিবার জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন, আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিইসির। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন। নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে, কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি। বলতে পারবো যে এটা মাইলফলক ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ আমরা সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়, ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন। নারীদের জন্য 33% আসন রাখারও দাবি ওঠে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে, এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা। তাদের সাথেও মতবিনিময় করেন সিইসি। আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। উপাচার্যদের কথায় উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা। নির্বাচনের সময় গুজব ঠেকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে, আর তাকে বরণ করে নেওয়ার দিনটাই মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে। অধিবাস, বোধন, আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে। মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা। এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব। এরপরই শুরু হয় বোধন পর্ব। ফুল আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয়। একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব। শুভ ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর সব সময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে। একটা বছর পরে এই দিনটা আসে, এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি। বিসর্জন মানে কি জানেন? বিশেষ অর্জন। বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা, তাই তো মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা। দুর্গাপূজা মানে উৎসব, আনন্দ। নিজের কাছে একটা আনন্দ লাগতেছে, মায়ের কাছে আসছি। অনেক ভালো, অনেক, যা তুলনা করা যায় না। শান্তি, সুখ এগুলাই চাচ্ছি তার কাছে, যাতে সুস্থভাবে সে 5টা দিন এসছে, ভালোভাবে আমরা ঘুরতে ফিরতে পারি, এই চাচ্ছি তার কাছে প্রার্থনা করে। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, দেশ ও মানুষের মঙ্গল কামনায় করা হবে প্রার্থনা। দেবী জগন্মাতা তিনি বিশ্বজুড়ে এসেছেন শান্তির জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। আমরা প্রতি বছর শান্তি, কল্যাণ, উন্নয়নের জন্য তার আরাধনা করে থাকি। এবারও ঠিক তেমনি আমরা আরাধনা করছি। আজ সকালবেলা ছিল মহাষষ্ঠী। মহাষষ্ঠীর কার্যক্রম
আমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যথাবিহিত অনুষ্ঠিত হয়েছে। এখন হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস। দিনের শুরুতে বেলগাছের তলায় জবা, দুর্বা আর ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন। সমস্ত জগৎ দেবীর চৈতন্যে আলোকিত এই বিশ্বাসে ত্রিনয়নীর আরাধনায় নিমগ্ন থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নিবেদন করেন বিশেষ প্রার্থনা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির এবং আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য রাজনৈতিক দল সহ সরকার তৎপর রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদিকে বিকেলে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বিএনপি নেতারা। বলেন, প্রত্যন্ত এলাকার অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে ভারসাম্য হারিয়ে ফেলেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা। সেই আনন্দ আয়োজনে অংশ নিয়ে বরাবরের মতো শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, উৎসব সৌহার্দ্যের বার্তা দেয়। আলাদা ধর্ম হলেও মানুষের জাতিসত্তা এক। দেশ রক্ষায় এদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা, কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে, তারা নজরের মধ্যে রাখবে। মুসলমান সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করবে। রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার মণ্ডপে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর আরও কয়েকটি মণ্ডপে যান তিনি। বলেন, কোনো ষড়যন্ত্রে এদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। দেশের সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। নিশ্চিন্তে সবাইকে আনন্দ উৎসব উদযাপনের বার্তা দেন তিনি। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি বলেছেন, আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। সকল ধর্ম মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের
আহ্বান রয়েছে। সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জামায়াত ইসলামীর সাথে বৈঠক করেছে। দুপুরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের কার্যালয়ে 4 সদস্যের প্রতিনিধি দলের এই বৈঠকটি হয়। পরে ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি জানিয়েছেন, ইইউর প্রতিনিধি দল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথেই সাক্ষাৎ করছে। এরই ধারাবাহিকতায় জামায়াত আমিরের সাথেও দেখা করেছে। প্রতিনিধি দলটি জানিয়েছে 64 জেলাতে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগিতা চান জামায়াতের আমির। জুলাই সনদের ভিত্তিতে জামায়াত নির্বাচনে যেতে চায় বলে ইইউ প্রতিনিধি দলকে জানান ডাক্তার শফিক। ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন। ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন। আমির জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের উপর। রাজধানীতে গণমাধ্যম নিয়ে এক গোলটেবিল আলোচনায় তথ্য উপদেষ্টায় কথা বলেন। অন্য আলোচকদের দাবি, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ। সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে তথ্য উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। অথবা যদি সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় সাংবাদিক সুরক্ষায় কোনো সরকারি পদক্ষেপ নেয় না, বরং গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে, এমন দাবি আলোচকদের। গণমাধ্যমের বোধহয় প্রধান শক্তি হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু আমাদের গণমাধ্যমের একাংশের বা বৃহৎ অংশের ব্যতিক্রম তো অবশ্যই আছে। এখন যে ইউনিয়নগুলো আছে, এখন যে প্রেস ক্লাব আছে, এই ইউনিয়ন, এই প্রেস ক্লাব আমাকে রিপ্রেজেন্ট করে না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। এই ফ্যাসিবাদ কায়েম করার পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে মিডিয়া। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান। অঙ্গীকার করেছেন যে তারা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। মতামত এবং সংবাদ, এই দুয়ের মধ্যে ফারাক করতে হবে। সংবাদটা যেন নিরপেক্ষ হয়। তথ্য উপদেষ্টা বলেন, আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়। আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। কাজ স্লো হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো চাইলে অন্তর্বর্তী সরকারের যাত্রা আরো সহজ করতে পারত মন্তব্য করে এই উপদেষ্টা অভিযোগ করেন, বরং নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে দলগুলো সরকারকে অসহযোগিতা করছে। আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয়, প্রবিসিটা জামাতের হইল। অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। এবার ডিসেম্বর থেকে শুরু হইল অসহযোগ। গণমাধ্যম মালিকদের ব্যবসায়িক স্বার্থ থেকে সরে আসার আহ্বানও জানান তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বাহিনীর গুলির বিচার দাবি করেছে আদিবাসী শিক্ষার্থীরা। পাশাপাশি সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও করে তারা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা পাহাড়িদের উপরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ করে আর এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান।
আর তাদের অভিযোগ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা দেয়া, সেখানে তারা উল্টো গুলি করছে। শিক্ষার্থীরা বলেন, এক দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা চলতে পারে না। এই নৃশংস হত্যা, এই যে নিরীহ মানুষদের উপর অত্যাচার, এই যে জুলুম করা হচ্ছে, তার শোধ কিন্তু একদিন দিতে হবে। এই খুনের দায় রাষ্ট্রকে নিতে হবে। আমার ভাই যতজন মারা গেছে, সেই ভাইদের রক্তের জবাব দিতে হবে রাষ্ট্রকে। গণমাধ্যমগুলোতে মানে খাগড়াছড়ির একটা ছবিও নাই, গুইহাটির একটা ছবিও নাই। গণমাধ্যমগুলোর বদলে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটার পক্ষে কনসেন্ট উৎপাদন করা হচ্ছে। খাগড়াছড়িতে অবরোধের নামে সাধারণ জনগণের এবং সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা অভিযোগ করেন, মাইকেল চাকমা রানী ইয়ানের মদদে পাহাড়ের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। তাদের অভিযোগ, মূল দোষীদের বিচার না চেয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। নেতারা বলেন, এমন পরিস্থিতিতে আইনানুগ ব্যবস্থা না নিলে তা সাম্প্রদায়িক সংঘাতের দিকে মোড় নিতে পারে। কিভাবে তারা দোকানপাট ভাঙচুর করে থাকে, কিভাবে তারা সাধারণ পার্বত্যবাসীর উপরে হামলা করে থাকে, আমার প্রশ্ন, সরকার কি করছে? আজকে পার্বত্য অঞ্চলকে একটি অমূল্যায়ন জায়গা এবং বিশৃঙ্খল জায়গা পরিণত করেছে ইউপিডিএফ, কুকিচিং ও সন্ত্রাসরা। খাগড়াছড়িতে সৃষ্ট অস্থিরতা দুর্গাপূজায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাতে বারিধারা ডিওএইচএস দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খাগড়াছড়ির ঘটনায় অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বললেন, পর্যবেক্ষণ শেষে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। পার্বত্য উপদেষ্টা বিষয়টি দেখছেন বলেও জানান তিনি। জানান, আলাদা করে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন। উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। তো এখানে আমি যা জানতে পারছি, সন্ত্রাসীদের গুলিতে প্রায় 3-4 জনের মতো মারা গেছে। সুলভ, সাশ্রয়ী এবং বিশ্বাস, এই 3 ক্যাটাগরিতে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ন্যূনতম সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। বিমান ভাড়া কমায় আগের বছরের তুলনায় খরচও কমেছে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজও ঘোষণা করেছে সরকার। আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজের সম্ভাব্য তারিখ ধরে গত 27 জুলাই থেকে শুরু হয় হজের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে 12ই অক্টোবর পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়, যার একটি বিশেষ প্যাকেজ, অন্য দুটি যথাক্রমে সুলভ এবং সাশ্রয়ী। এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি, কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শুকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমিয়ে 1,54,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কমেছে প্যাকেজের দামও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয়, তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয়। খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। এর বাইরে আরও 2টি প্যাকেজে হজে নিতে পারবেন তারা। বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার ছত্তরেই করবেন, 5 স্টার হোটেল নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছরের 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিসা ইস্যু কার্যক্রম। 18 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। এবার 70 হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। যেতে পারবেন না গুরুতর অসুস্থ কেউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন প্রসিকিউশনের হাতে আসা জুলাই গণহত্যার কয়েকটি ভিডিও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে চালানো হয়েছিল জুলাই হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভিডিও প্রদর্শন করা হয়। পর্দায় যখন ছাত্র জনতা হত্যার নির্মম দৃশ্য ভেসে ওঠে, তখন এজলাস জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী, সাক্ষী সহ সবার চোখে জমে ওঠে অশ্রু। কাঠগড়ায় বসা আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ মামুনও এড়াতে পারেননি সেই আবেগ। হয়তো পাপবোধ চেপে ধরেছিল। কাপা হাতে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। সাভারে আসাবুল ইয়ামিন, আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া, ফার্মগেটে গোলাম নাফিজ কিংবা চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা এবং যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ একে একে দেখানো হয় ভয়াল জুলাই আগস্টের 17টি ভিডিও চিত্র। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান। এর মধ্যে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ফুটেজ নিয়ে তৈরি হয় বিতর্ক। শেখ হাসিনার পক্ষের আইনজীবী দাবি করেন এমন কোনো দৃশ্য চোখে পড়ছে না। পরে আবার সেই অংশ চালানো হয় আদালতে। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী, 54তম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। প্রসিকিউশন বলছে এই ভিডিও চিত্রগুলো প্রমাণ করছে জুলাই হত্যাযজ্ঞ ছিল সম্পূর্ণ পরিকল্পিত। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে, তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা। একই দিনে প্রয়াত লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও 5টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বাংলা একাডেমি আয়োজিত 21শে বইমেলা ডিসেম্বরে হচ্ছে না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বাংলা একাডেমি। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 21 সেপ্টেম্বর 2025 তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী অমর 21শে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময় আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা 2026-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে। বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের 2017 সাল এবং তারপরে নিয়োগপ্রাপ্ত প্রায় 5,500 কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা চলছে বলে অভিযোগ তুলেছেন কর্মকর্তাদের একাংশ। সন্ধ্যায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, 1 মাস আগে এই পরীক্ষার বিরুদ্ধে তারা রিট করলে হাইকোর্ট পরীক্ষা প্রক্রিয়া স্থগিত করে নিয়মিত প্রমোশন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককেও নির্দেশ দেন আদালত। তবে সেই নির্দেশনা না মেনে গতকাল পরীক্ষা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তারা অভিযোগ করেন, এ বিষয়ে গণমাধ্যমে কথা বলায় রোববার তাদের কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, আজ সকালে অনেক শাখায় তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। তারা অসৌজন্যমূলক আচরণ করে তাদেরকে অনেক ব্রাঞ্চে কর্মকর্তাগণকে ব্রাঞ্চে ঢুকতে দেওয়া হয়নি, গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অনেককে ঢুকতে দিলেও ডেস্কে বসতে দেয়নি এবং অনেককে জোরপূর্বক ওয়াশরুমে, রান্নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেকের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তারা অকট্য ভাষায় গালিগালাজও শুরু করেছে। নেটোর যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, নেটো ইউর কোনো দেশে হামলার ইচ্ছে নেই তাদের, তবে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জবাব দেবে তার দেশ।
বারবার রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে ন্যাটো ও ইইউ সদস্যদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে, যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন, তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে, যা হবে একটি চূড়ান্ত জবাব। মাত্র 12 ঘন্টায় ইউক্রেন জুড়ে প্রায় 650 ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 568টি ড্রোন এবং 43টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন সেনারা। সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে রাজধানী কিয়েভ। এছাড়া মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে জাপোরিজিয়া, সামি, মাইকোলেভ, ওডেসা সহ আরও কয়েকটি অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, একটি হাসপাতাল, বেশ কয়েকটি কারখানা, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।